দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। খুব উত্তেজনাময় একটা সময় চলছে পুরো বিশ্ব জুড়ে, কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্রের যুদ্ধ শেষ হলো, কথার যুদ্ধ চলছে এবং একটা চরম অনিশ্চয়তা বিরাজ করছে পুরো পৃথিবী জুড়ে। এই অচলাবস্থা যদি চলতে থাকে, পুরো পৃথিবীর রাজনীতি, অর্থনীতি, কৃষি, নানা জায়গায় এমন একটা স্থবিরতা তৈরি হবে, এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটি পুরো পৃথিবীকে একটা চরম দুঃসময়ের দিকে ঠেলে দেবে। কারণ এখন পর্যন্ত যেটুকু আপডেট, অর্থাৎ হবে হবে করে যে শান্তি চুক্তিটি হচ্ছে না, শেষ পর্যন্ত হচ্ছে না, এখন পর্যন্ত হয়নি এই 94তম দিনে যুদ্ধের, সেটি কবে নাগাদ হবে এটি স্পষ্ট কেউই করছেন না। উল্টো এমনটাও আজকে স্টেট সেক্রেটারি বলছিলেন, এমনকি ইরান যদি তাদের স্ট্রেট অফ হরমুজ খুলেও দেয়, কিন্তু তাদের উপর যে নিষেধাজ্ঞাটা আছে, স্যাংশন দেওয়া আছে, সেটি তুলে নেওয়ার কথা আমেরিকা ভাবছে না। অন্যদিকে ইসরায়েলকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবশেষ এক্সিওস যে রিপোর্টটি প্রকাশ করেছে, সেখানে তারা বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারা বাক্যগুলো তুলে ধরেছে, অর্থাৎ কী ধরনের শব্দ বিনিময় হয়েছে সেটিও তারা বলার চেষ্টা করেছে। এই সুযোগে আরও একটা যুদ্ধের ময়দান উত্তপ্ত, সেটি হলো রাশিয়া এবং ইউক্রেন। ইউক্রেনে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে রাশিয়া। দেশের রাজনীতির মাঠ উত্তপ্ত, কারণ 6টি স্টেটে প্রাইমারি নির্বাচন চলছে। এই 6টি স্টেটের দিকে চোখ দেশের মানুষের, কারণ আগামী মিড টার্ম নির্বাচনে কারা সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন সেটির একটা আভাস পাওয়া যেতে পারে এই 6টি স্টেট থেকে। তবে এত এত খারাপ সংবাদের মধ্যে একটা সুখবর আছে, সেটি হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি জাতিসংঘের এই বছর যে অধিবেশনটি হবে, অর্থাৎ 81তম অধিবেশন, সেটির সভাপতির দায়িত্ব পেয়েছেন। আজকে তিনি একেবারে সরাসরি ভোটে 99টি ভোট পেয়ে এই দায়িত্বটি পেয়েছেন, যেটি বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে একটা বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। কারণ এর আগে বাংলাদেশের 40 বছর আগে, অর্থাৎ 1986 সালের দিকে, তখনই বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী, তিনি এই ধরনের একটি দায়িত্ব পেয়েছিলেন। এটি দ্বিতীয় অর্জন বাংলাদেশের জন্য, কিন্তু নিঃসন্দেহে এই সময়টাতে বাংলাদেশের কূটনীতিতে এটি একটা বৈশ্বিক সম্মান এনে দিয়েছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমন্ত্রণ জানিয়েছি টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকেই স্বাগত। সুখবরটা দিয়েই শুরু করি। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, এই অর্জন যেটি বাংলাদেশের অর্জন, অর্থাৎ বাংলাদেশ এই 81তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পালন করবেন, এটি কত বড় অর্জন আসলে? এটা বেশ বড় অর্জন। আমি কেন বলবো? এজন্য আমি সবচেয়ে বেশি আ আ প্রশংসা করব, কংগ্রাচুলেটরি পাঠাবো, অভিনন্দন প্রাইম মিনিস্টার তারেক রহমানকে। উনি যে সিলেক্ট করেছেন এই ভদ্রলোককে, উনি কিন্তু বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, এট লিস্ট আমরা জানা মতে, এই খলিলুর রহমান। কিন্তু তাও তাকে উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয়, এই দায়িত্ব দেওয়ার পরে উনি এও বলেছিলেন স্পষ্টভাবে, আমার মনে আছে, যে আপনি আপনি যে নমিনেশন আমি দিচ্ছি আপনাকে, এবং আপনি ইউ স্টার্ট লবিং, মানে সবাইকে কনভিন্স করে যাতে হওয়া যায়। এবং কেন এই ব্যাপারটা আমি বলছি, তার কারণ যে এটা কত দূরদর্শী তারেক রহমানের, সেটার ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলবো। যেমন ধরুন যে এই 2026 সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন, ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল নির্বাচন হতে যাচ্ছে বছরের শেষ দিকে। এই নির্বাচনে বিভিন্ন লোক প্রতিদ্বন্দ্বিতা করছে, এবং এখানে সেক্রেটারি জেনারেল কে হবে সেটা কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ। কারণ ইউনাইটেড নেশনস এর যেটা পার্মানেন্ট, মানে যেটা সিকিউরিটি কাউন্সিল, সেখানের পুরো আমরা বলি চিফ এক্সিকিউটিভ হলেন এই সেক্রেটারি জেনারেল। মানে এখানে তাহলে খলিলুর রহমান বাংলাদেশের ভূমিকা কি হতে পারে? হ্যাঁ, বিশাল হতে পারে। তার কারণ কারণ যখন এই প্রতিদ্বন্দ্বিতা হবে সেক্রেটারি জেনারেল পজিশনের জন্য, অলরেডি মানে তার রেস শুরু হয়ে গেছে। প্রায় জন 6 ক্যান্ডিডেট আমার চোখে পড়েছে। এই নির্বাচনে কে উইন করে এ নিয়ে কিন্তু বিশ্বের বড় বড় শক্তিগুলো, যেমন যুক্তরাষ্ট্র, চায়না, তারপরে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা কিন্তু মানে দারুণ অ্যাক্টিভ হয়ে যাবে।
যে কাকে তারা পছন্দ করছে। যদি তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চরম আকারে ধারণ করে, তাহলে কিন্তু এই যে মানে পিজিএ আমরা বলি, প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশনসের, উনি হবেন কোঅর্ডিনেটর। তাহলে বুঝতে পারেন যে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল অফ অফ দিস পার্টিকুলার পজিশন। এটা কিন্তু প্রতি বছর হয় না। প্রতি বছর যারা মানে প্রেসিডেন্ট অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি হয়, তখন কিন্তু এই নির্বাচনটা হয় না। আমরা জানি যে গত 2 টার্মে গুতেরেস ছিলেন, ওনার টার্ম শেষ হয়ে গেছে। অ্যাকর্ডিং টু দি কনভেনশন অ্যান্ড রুল উনি আর দাঁড়াবেন না, কাজে নতুন একজন আসবে। এবং তাতে কিন্তু বিশাল ব্যাপার যে গ্লোবাল সাউথ যেটাকে আমরা বলি, হ্যাঁ, তার নেতৃত্বে কিন্তু চায়না রয়েছে, এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গ্লোবাল সাউথ কিন্তু খলিলুর রহমানকে ওভারওয়েলমিংলি সাপোর্ট করেছে এই নির্বাচনে। উনি যে 99 ভোট পেয়েছেন, আর সাইপ্রাসের ভদ্রলোক পেয়েছেন 91 ভোট। জি এই 99 ভোটের একটা বিরাট অংশ আসছে গ্লোবাল সাউথ থেকে এবং এশিয়া প্যাসিফিক ব্লক থেকে, চায়নার নেতৃত্বে। আর ওদিকে সাইপ্রাসের যে ক্যান্ডিডেট, ওনাকে ভোট দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন, বিকজ সাইপ্রাস ইজ এ মেম্বার অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে আমরা কি দেখলাম যে খলিলুর রহমানের যে উনি যে নির্বাচিত হয়েছেন, তাতে দাবার গুটি চেলেছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি এমন ভাবে চাল মারলেন যে মানে উনি একটা মানে লোক, যে খলিলুর রহমান, উনি কিন্তু ইউনূস গভর্নমেন্টে ছিলেন, হ্যাঁ, আপনার যদি খেয়াল থাকে। এবং ওনাকে বরখাস্ত করার জন্য কিন্তু বিএনপির সালাউদ্দিন এবং অন্যান্যরা দারুণ লবি করেছিলেন, কিন্তু কাজ হয়নি। তাকেই মানে তারেক রহমান তার পররাষ্ট্রমন্ত্রী করলেন কেন? এটাই একটা প্রশ্ন। তার কারণ খলিলুর রহমান, আপনি লক্ষ্য করে দেখেন, উনি কিন্তু কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলেন না। উনি কিন্তু একবারও বলেন নাই যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। লক্ষ্য করে দেখবেন, হ্যাঁ, উনি কিন্তু মানে মোটামুটি হিজ এ হাই প্রফেশনাল, হি নোজ হাউ টু নেভিগেট ইন ডিফারেন্ট সিচুয়েশনস। এই জিনিসটা তারেক রহমানের চোখে পড়েছে, তাই উনি ওনাকে একদম মানে মানে আমি বলবো যে এটা একটা দারুণ ডক্টর মোস্তফা স্যার, মানে বিষয়টাকে আপনি ঠিক যেভাবে বলছেন, বিষয়টা কি আসলে এটাই, মানে এটি কি তারেক রহমানের চয়েস খলিলুর রহমান, নাকি এটি প্রফেসর ডক্টর ইউনূসের চয়েস? সোশ্যাল মিডিয়া জোরে যে আলোচনাটি আছে সেটি হলো যে ডক্টর ইউনূসের কল্যাণেই ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতি হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে, তারেক রহমান নয়, প্রফেসর ডক্টর ইউনূস, কারণ তিনি প্রফেসর ডক্টর ইউনূসেরও ঘনিষ্ঠ। নো নো নো, সবচেয়ে ফার্স্ট অফ অল তারেক রহমান যদি খলিলুর রহমানকে অ্যাপয়েন্টমেন্ট না দিত, তাহলে তো হিজ আউট অফ কোশ্চেন। ইউ নোটিস দ্যাট। এবং তারেক রহমান কাকে পররাষ্ট্রমন্ত্রী করবে সেটা তার সিদ্ধান্ত। সেখানে অন্য হয়তো তদবির করতে পারে, কিন্তু সিদ্ধান্ত তো তার। কাজে যে সিদ্ধান্ত নিয়ে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছে, দলের একজন একজন কেউ কেটা নন ওই খলিলুর রহমান, তবু উনি করেছেন। এই যে স্যাগাসিটি, এই যে একটা যে মানে একটা যে আমি বলবো, আমি আসলে মানে ব্যক্তি কেন্দ্রিক এই আলোচনা যেতে চাইছিলাম না, কারণ কি এটি আমি বাংলাদেশের অর্জন হিসেবে দেখাতে চেয়েছিলাম। এটা দেশের জন্য, কিন্তু আপনি যখন এটি হ্যাঁ ব্যক্তি কেন্দ্রিক বলছেন, আপনি আমি আপনাকে এই ব্যাপারে অপোজ করব, কারণ দেশের জন্য যেটা ঘটলো, এটার যে প্রসেসটা, যে প্রসেসটে এটা ঘটলো, তাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। ইউ ক্যানট ইগনোর দ্যাট। তাতে তো ব্যক্তি আসবেই, তাতে প্রাইম মিনিস্টারও আসবে, এই ভদ্রলোকও আসবেন, একে তো আপনি বাদ দিতে পারবেন না। এখানে আপনি যদি একজন যদু মধুকে বসাতেন, সে কি এটা পারতো? এখানে যদি তারেক রহমান এই খলিলুর রহমানকে অ্যাপয়েন্টমেন্ট না করতো, কারণ ওনার দক্ষতা দারুণ, উনি কিন্তু সব জায়গাতে নেভিগেট করেছেন, এবং তারেক রহমান সেই সুযোগটা দিয়েছে, বলেছে যে আপনার কর্তব্য হলো যে গো অ্যান্ড গেট ইট, এবং সেই জন্য যা দরকার আমি সেটাকে সমর্থন করব, সাপোর্ট করব। এটা যদি না হয়, নিঃসন্দেহে তারেক রহমানের সাপোর্ট পেয়েছেন বলে তো তিনি নমিনেশনটা ফার্স্টে পেলেন, তারপরে তাকে সেটা জয় করে নিতে হয়েছে। ওকে, আমি এইটুকু পর্যন্ত ঠিক আছে, আমরা একমত হয়েছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, একটু আপনার কাছে জানি, সেটি হলো এটি একটি সম্মান, জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট, এটি একটি সম্মান, অনারারি, অনেকটা আপনারা পড়াশোনা করে ডক্টরেট পেয়েছেন, অনেকে অনারারি ডক্টরেট। তো আমি জানতে চাইছি, এটি কি বাংলাদেশের জন্য বড় কোনো প্রভাব রাখার সুযোগ আছে কিনা, মানে এই জায়গা থেকে
সামনের দিনে বাংলাদেশকে কূটনৈতিকভাবে একটু এগিয়ে নেওয়া, একটু ফেভার দেয়া, কিংবা বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে এখান থেকে আসলে? আচ্ছা, ১ম কথা এটি একটি সম্মান। এটা অনেকগুলোর এটার সাথে এই নির্বাচনটার সাথে অনেকগুলো ট্রেন্ড জড়িত। কিন্তু আপনার প্রশ্নের উত্তর আগে দেই। যেমন বাংলাদেশের অনেক আন্তর্জাতিক ইস্যু নিয়ে বাংলাদেশকে ডিল করতে হয়। মায়ানমারের রেফিউজি। হুম। তো আপনার ইউনাইটেড নেশনস এ যখন এই প্রসঙ্গগুলো অনেক সময় আসতে চায় না, তখন আপনার এইগুলো হয়তো আরো বেশি পুশ করা যাবে। বাংলাদেশের স্বার্থ, গ্লোবাল সাউথ এর স্বার্থ এগুলো করা যাবে। কিন্তু তার থেকেও বড় কথা আমার কাছে মনে হয়, হ্যাঁ, এবং দেশের স্বার্থ যেই সমস্ত ইস্যু গুলো আমাদের জন্য প্রয়োজন, যেমন ধরেন এনভায়রনমেন্টাল ইস্যুস, সেগুলো আমার মনে হয় উনার নেতৃত্বে নিশ্চয়ই ওগুলো আরো প্রায়োরিটাইজ হবে, হ্যাঁ? কিন্তু তার থেকেও বড় কথা, এই নির্বাচনটা আপনার একটা ট্রেন্ড দেখছি আমরা, যেখানে আমরা দেখছি গ্লোবাল সাউথ এর যে ভয়েস, সেটা আস্তে, আস্তে অনেক বেশি আপনার মানে স্ট্রং হচ্ছে। এটা কিন্তু আমরা সব জায়গাতেই দেখছি। তারপরে ধরেন এশিয়া রিজিয়নে আমরা যেই দেখছি তাদের যেই শক্তিশালী অবস্থানটা, এখানে ধরেন বড়, বড় কান্ট্রি গুলো চায়না, রাশিয়া এগুলো তো আছেই। কিন্তু এর সাথে ছোট, ছোট কান্ট্রি গুলোরও আমরা দেখছি যে এটার একটা কি বলবো, একটা ঢেউ থাকে। এখন আমরা দেখছি যে গ্লোবাল সাউথ এর এবং এশিয়ান রিজিয়নের একটা উত্থান। তো এই ইলেকশনটাকে সেইটার পটভূমিতে যদি দেখি, তো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং একটু কি যোগ বাংলাদেশের করবেন? মতো দেশের জন্য একটু কি যোগ করবেন? অবশ্যই। আমেরিকা তো ডক্টর খলিল রহমানকে সমর্থন দিয়েছেন বলেই হুম, শোনা হুম, যাচ্ছে। অর্থাৎ গ্লোবাল হুম। সাউথ এর সাথে এমন না যে আমেরিকা অপোজ করেছে গ্লোবাল সাউথ না, সেটা সেটা করেছে না। বিষয়টা তা না। এই ক্ষেত্রে একসাথেই করেনি। হয়েছে। এই ক্ষেত্রে করেনি। হ্যাঁ, জি। হ্যাঁ। মানে অর্থাৎ একসাথেই হ্যাঁ, হয়েছে আমি বিষয়টা। আমি মিনহাজ মোমেনের সঙ্গে একমত। কারণ হুম, আমি যত ইনফরমেশন পেয়েছি, জি, তাতে এটা তো সিক্রেট ভোট। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্র অ্যালাইনড উইথ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। কারণ সাইপ্রাস ইজ এ পার্ট অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। আর নট অনলি দ্যাট, ওকে, ওখানে কিন্তু যুক্তরাষ্ট্রেরও ঘাঁটি আছে, ব্রিটেনেরও ঘাঁটি আছে। ওকে। কাজেই কাজে মানে লজিক্যালি একেই যুক্তরাষ্ট্র সমর্থন করবে, সেটাই আমার মনে হচ্ছে। এবং চায়না খুব অ্যাক্টিভ ছিল আমাদেরকে সমর্থন করার জন্য, খলিলুর রহমানকে। এটাও আমি মনে করি যে বর্তমান যে সরকার বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে তাদের যে সার্থকতা, যে তারা একটা ব্যালেন্স মেনটেন করছে, যুক্তরাষ্ট্রেরও সমর্থন পাচ্ছে, দেখি চায়নাকেও তারা মোটামুটি মানে তাদের সমর্থন পাচ্ছে। এই যে একটা দারুণ নেভিগেশন করছে, এটাকে আমি মনে করি যে ভেরি গুড ডিপ্লোমেসি। জি, ডক্টর বেনহাজ মোমেন। হ্যাঁ, এই প্রসঙ্গে জি, হ্যাঁ, মানে আমিও একমত। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যেটা বললাম যে এটা একটা ট্রেন্ড আমরা দেখছি এবং যেহেতু এখন আমরা অন্য অনেক ধরনের রাজনৈতিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। এই অস্থিরতাটা যখন দূর হবে, আমরা কিন্তু দেখতে পাবো এশিয়ান রিজিয়নে অনেক ক্ষমতা আপনার, যেই ক্ষমতা আমেরিকা হারাবে, সেগুলোর অনেক কিছুই আপনার এশিয়ান রিজিয়নকে আমরা শক্তিশালী দেখব এবং সাথে, সাথে হয়তো আমরা গ্লোবাল সাউথকেও দেখব। এবং আরেকটা জিনিস দেখব, আগে যেরকম ছিল, যখন একটা ইউনিপোলার ওয়ার্ল্ডে আমেরিকা একটা ডমিনেন্ট জায়গা ছিল। আমার কাছে মনে হয় এখন আমরা আলাদা, আলাদা কতগুলো নোট দেখব। বিশেষ করে আপনার অনেকগুলো দেশ তারা এটা আ বের করার চেষ্টা করছে যে কোন আঁতাত করলে, কোন বন্ধুত্ব করলে তারা বড়, বড় দেশের রোষানল থেকে তারা রক্ষা পেতে পারবে। তো এই সমস্ত দিক চিন্তা করে আমার কাছে মনে হয় যে ইউনাইটেড নেশনস এ এই নির্বাচনটা, এই জয়লাভটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সর্বোপরি এটি আমাদের একটি বড় অর্জন। বাংলাদেশী হিসেবে নিঃসন্দেহে আমেরিকা বসবাসরত বাংলাদেশিরাও অনেক বেশি গৌরব অনুভব করছে যে একজন বাংলাদেশী এবার জাতিসংঘ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবে। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। ডক্টর মোস্তফা সরোয়ার, একটু ঘরের ইস্যুতে ফিরতে চাই, আমেরিকার ইস্যুতে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ফোন আলাপ বেশ শোরগোল তুলেছে। বলা হচ্ছে যে তিনি যে শব্দগুলো ব্যবহার করেন, তিনি ক্ষেপে গিয়েছেন রীতিমতো লেবানন ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে। দুজনের ব্যক্তিত্ব, দুজনের বন্ধুত্ব, নানা ইকুয়েশন, এটিকে আপনি কতটা ব্যক্তিগতভাবে দেখছেন? কতটা দেখছেন যে না আসলেই আমেরিকা ভাবছে যে আর ইসরায়েলের মতো করে চলা যাবে না? এটা তো বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমনি অনেক কথা বলেন, কিন্তু 4 লেটার ওয়ার্ড কিন্তু খুব একটা উনি উচ্চারণ করেন না। হ্যাঁ? অনেক বাজে শব্দ ব্যবহার করেন। কিন্তু 4 লেটার ওয়ার্ড যেটা উনি বলেছেন, হুম, হুম। নেতানি বেঞ্জামিন নেতানিয়াহু, ওটা কিন্তু উনি খুব একটা বেশি ব্যবহার করেন না। তার অর্থ নিশ্চয়ই উনি কিছুটা কষ্ট পেয়েছেন এবং তার জন্য সেই রিঅ্যাকশনটা দেখছি। আ কারণটা হলো যে মানে দেশের যে বর্তমান আর্থিক পরিস্থিতি, যদিও আমরা দেখছি ফলস সিগনাল ফ্রম দ্য
ওয়াল স্ট্রিট স্টক মার্কেটে বেড়ে যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন, সেটা কিন্তু ভিন্ন। কারণ সেটা হলো ইনফরমেশন টেকনোলজির যে বিরাট হচ্ছে সেই জন্য ওই স্টক সব বেড়ে যাচ্ছে। তো বাইরে থেকে মনে হচ্ছে যে ইকোনমি খুব ভালো, কিন্তু ভিতরে ভিতরে যেটাকে আমরা বলি স্ট্রিট ইকোনমি, যেটা জনসাধারণের ইকোনমি, সেটা কিন্তু খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা জানি যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছে, সব দিক থেকেই একটা দারুণ মানে একটা অভাবের ভাব চলে আসছে, যেটা যুক্তরাষ্ট্রে সাধারণত হয় না। এটা কিন্তু তার জন্য একটা বিরাট অশনি সংকেত। এই কারণেই উনি তাড়াতাড়ি চাচ্ছেন এই যুদ্ধটাকে শেষ করার জন্য। আর এই যুদ্ধ শেষ করার পথের কণ্টক মনে হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। ইটস নট দ্য হোল ইসরায়েল। আপনি যদি ইসরায়েলের হ্যারিস পত্রিকাটা পড়েন, তাহলে আপনি দেখবেন ওরা কিন্তু এই যুদ্ধ কন্টিনিউ করতে চাচ্ছে না। কিন্তু যে যে কোয়ালিশন, এক্সট্রিম রাইট উইং কোয়ালিশন এর যে গাবেন নামে একটা ভদ্রলোক আছে ওখানে, সে ডিফেন্সের সঙ্গে জড়িত, এবং এই নেতানিয়াহু, এরা চায় যে যুদ্ধটা আরো প্রলম্বিত হোক, তারা ইরানকে আরো ধ্বংস করবে। এই তাদের আর কি আশা, স্বপ্ন, এবং একে লেবাননকে এবং গাজাকে। এই কারণে আপনি আরেকটা লক্ষ্য করবেন যে এই কারণে সে খেপেছে। ডোনাল্ড ট্রাম্প চায় না যে এই সব করে এই যুদ্ধটাকে প্রলম্বিত হোক, আর সে কারণে তার মধ্যবর্তী নির্বাচন ইজ নকিং এট দ্য ডোর, এটা উনি চাচ্ছেন না। এটাই হলো আসল বটম লাইন, ইটস দ্য ফান্ডামেন্টাল কোর ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপারও আছে, যে আপনার যে এই সমস্ত যে ঘটনা ঘটছে, তাতে ওনার দলের ভেতরেই একটা, মানে ওনার যে মাগা যে আন্দোলনটা, তার মধ্যে একটা ফাটল, অল্প স্বল্প ফাটল দেখা যাচ্ছে। আগে যেটা সলিড ছিল, এখন কিন্তু তা নাই। কাজে এইসব কারণে উনি ওই ইসরায়েলের যে লেবানন আক্রমণকে উনি পছন্দ করছেন না। আর আপনি লক্ষ্য করেছেন যে অনেক নিরীহ লোকজন এবং শিশু মারা গেছে এই যে লাস্ট আক্রমণে। এটা এটা ঠিক না। এবং আমি দেখেছি যে এমনকি ইসরায়েলের যে পত্রিকার আমি আপনাকে রেফারেন্স দিলাম, ওরাও কিন্তু এটাকে সমর্থন করছে না। কাজেই আমার যেন হচ্ছে এইসব কারণে ডোনাল্ড ট্রাম্প সে চায় না যে ওই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর প্রলম্বিত হোক, কোন ক্রমে ওখান থেকে কেটে পড়াটাই তার একমাত্র উদ্দেশ্য আমার মনে হচ্ছে। আরো একটা ব্যাপার, ইরান ইরান 3000 ইয়ার্স এর বিশাল সাম্রাজ্যের, মানে যার ট্রেডিশন, এবং তারা অনেক এ ধরনের যুদ্ধ করাটাই ওদের ছিল মেইন, মানে হাজার বছর ধরে যারা যুদ্ধ করে আসছে সেই দেশ এখন হয়তো টেকনোলজির জন্য পিছিয়ে গেছে, কিন্তু তার তো ওই যে ট্রেডিশনটা রয়েছে। হ্যাঁ, কাজে তার সঙ্গে নেগোসিয়েশনটাও কঠিন। আপনি দেখুন নেগোসিয়েশন কিন্তু বারবার ভেঙে যাচ্ছে। এবারই যেমন এক্সিএস এর যে রিপোর্টটা এবং অন্যান্য যে রিপোর্টটা আল জাজিরার, আপনি লক্ষ্য করে দেখুন যে যুক্তরাষ্ট্র যে পয়েন্টস গুলোকে দিয়েছে, ওরা বলছে আমরা এটাকে স্টাডি করছি। তারা কিন্তু অত তাদের তাড়াহুড়া নেই। হ্যাঁ, মানে যদি নিজে খুব খারাপ পরিস্থিতিতে থাকে, তাহলে বলে হায় হায় তাড়াতাড়ি আমি এটা চাই, সেটা কিন্তু তার নেই। তারা তারা নেগোসিয়েশনের দিকে মনে হচ্ছে তারা যথেষ্ট দক্ষ, এবং তারা কিন্তু মানে বারবার তারা চেঞ্জও করে। দেয়ার ইন মিডিয়েশন যেটা হয়, ওকে, অ্যাসিমেট্রিক্যাল একটা ছোট্ট প্রশ্ন আপনার করছে। কাছে করি ডক্টর মোস্তফা স্যার। সেটা হলো, আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখি তিনি ব্যক্তি সম্পর্কটাকে অনেক বেশি গুরুত্ব দেন। তিনি অন্য রাষ্ট্রনেতাদেরকে মাই ফ্রেন্ড হিসেবে সম্বোধন করেন। নরেন্দ্র মোদীকে তিনি বলতেন। অন্যদিকে যখন চায়না গিয়েছেন, তিনি গ্রেট লিডার বারবার করে শি জিনপিং সম্পর্কে বলছেন। আমরা ইভেন ভ্লাদিমির পুতিনকে তিনি স্মার্ট ম্যান এভাবে করে বলে থাকেন। আমরা একটু নেতানিয়াহুর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কটা আপনার কাছে শুনতে চাই, কারণ 2020 সালে নির্বাচনের পর জো বাইডেনকে যখন নেতানিয়াহু অভিনন্দন জানালেন, তখন তো ট্রাম্প রীতিমতো খেপে গিয়েছেন। এখন দুজনের সাথে সম্পর্কটা কেমন? নেতানিয়াহু তো পেরেছেন একমাত্র প্রেসিডেন্টকে ইরান যুদ্ধে জড়িয়ে ফেলতে, অর্থাৎ ট্রাম্পকে প্রভাবিত আপনার করতে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। কেন আমি বলছি, নেতানিয়াহু ফ্যামিলির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সম্পর্ক দীর্ঘকালীন। এটা ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ডের ফাদারের, ডোনাল্ড ট্রাম্পের বাবা নেতানিয়াহুর বাবা। তা নেতানিয়াহু কিন্তু ফিলাডেলফিয়ার, এই যে আমাদের যে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার লোক, এদের সঙ্গে বন্ধুত্ব ছিল দীর্ঘকালীন। এমনকি মানে ডোনাল্ড ট্রাম্পের বাবাকে ইসরায়েলে স্পেশাল গেস্ট হিসেবে যে ইনভাইট করেছিল, এটাও কিন্তু এই তার সঙ্গে ছিল নেতানিয়াহুর ফ্যামিলি। কাজে এদের সম্পর্ক কিন্তু দীর্ঘকালীন, এটাকে আমরা মানে বাদ দেওয়া যাবে না। কিন্তু যখন প্রয়োজন হবে ডোনাল্ড ট্রাম্পের, আমরা দেখেছি যে যখন
আমরা আমাদের বরিশালের ভাষায় বলি যে যখন বাঁশ দিতে হবে বাধ্য হয়ে, তখন কিন্তু বাঁশই দিয়ে দেয় সে। কাজেই সেই কারণে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যদি দেখে যে তার স্বার্থে বিঘ্ন ঘটছে, স্বার্থটা মধ্যবর্তী নির্বাচন তার জন্য বিরাট, এই ব্যাপারে যদি সে সন্দেহ উদ্রেক হয় যে নেতানিয়াহুর অ্যাকশনস এ ব্যাপারে তার একটা কম্প্রোমাইজড ইলেকশন হবে, তাহলে কিন্তু সে কিন্তু উল্টো দিকে যেতে এক মুহূর্ত মানে ওয়েট করবে না। এটা আমরা কিন্তু আগে দেখেছি। আপনি দেখেন মার্জারি গ্রিনের অবস্থাটা কি, আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, মানে তার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল। আরো অন্যান্য অনেককে দেখেছি উনি ছুঁড়ে ফেলে দেন। হ্যাঁ, কাজেই আমার যেন মনে হয় ইলন মাস্কের বিষয়টা আমরা জানি, একদম ভিতরে শুরুতে ইলন মাস্কের সঙ্গে হ্যাঁ কি করেছিলেন। আমরা আসলে exactly। ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আরো শুনবো এইসব বিষয়ে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সাথে আছে আমি এহসান জুয়েল। অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আছেন এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে একটু শুনি। আমরা কথা বলছিলাম বিরতির আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক নিয়ে। একই সাথে আপনার কাছে জানতে চাই, এই উত্তপ্ত বাক্য বিনিময় যেটি হয়েছে, আমরা তো এটিও জানি যে অন্য কোনো প্রেসিডেন্টকে ইসরায়েল অনেক চেষ্টা করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নিতে পারেনি, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেরেছে, প্রভাব বিস্তার করেছে। এটি কতটা সাময়িক, কতটা এটি সামনের দিনে ইরান যুদ্ধের বিষয়ে একটা ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা বের হয়ে আসবে? আমার কাছে মনে হয় প্রথমে ব্যক্তিকেন্দ্রিক জিনিসের আগে একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, আমেরিকা এবং ইসরায়েলের যে মধ্যপ্রাচ্যে যে নীতি, সেটা কিন্তু একটা সম্পূরক নীতি। আমেরিকাও চায় মধ্যপ্রাচ্যে এইভাবে করে আধিপত্য বিস্তার করতে। এখন ইসরায়েল যে সমস্ত টেকনিক ব্যবহার করছে জেনোসাইডের, এই জিনিসগুলো আমেরিকাতে অতটা পলিটিক্যালি অ্যাকসেপ্টেবল না, সেগুলোর তারা সমালোচনা করে, কিন্তু আসল যে জিনিসটা হয় সেটার সাথে কিন্তু তারা একমত। যেমন আমরা এর আগেও প্রেসিডেন্ট বাইডেনের কথাও শুনেছি, যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে উত্তপ্ত কথা বলেছেন। ওবামাও প্রকাশ্যে অনেক কথা বলেছেন, কিন্তু তারপরও আমরা আসল যে জিনিসটা দেখব, পলিসি, ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন, সেটা ডেমোক্রেটিক প্রেসিডেন্টই হোক, রিপাবলিকান প্রেসিডেন্টই হোক, সেটার কিন্তু কোনো ঘাটতি থাকে না। এখন যে জিনিসটা হয়েছে সেটার কারণটা হচ্ছে ইসরায়েল যে জিনিসটা খুব সার্থকভাবে করতে পারে, যেমন করে টেরিটরি দখল করে নেয়, যেমন করে যুদ্ধে জয়ী হয় অনেক মানুষকে মেরে, এইবার সেই জিনিসটা সেভাবে করে পাচ্ছে। লেবাননে এখন তাদের যে অবস্থা, সেটা খুবই একটা আসলে খারাপ অবস্থা, একটা নাজুক অবস্থার মধ্যে আছে। কাজে এই অবস্থায় এটা যে আমেরিকার যে রাগটা, সেটা আমি বলবো অনেকখানি, সেটা কি হচ্ছে, নেতানিয়াহু কি করছে তার থেকে বেশি উনি যে সফলকাম হননি সেটার কারণে এটার রাগটা। এবং আমেরিকাও ইরানের সাথে যুদ্ধের যে একটা অবস্থার মধ্যে আছে, সেটাও একটা ভীষণ বিপাকে আছে। কারণ তারা যে ডিলটা সই তাদেরকে মানে করতে হবে, সেই ডিলে তাদেরকে যে ছাড়টা দিতে হবে, সেখানে আমেরিকা যেভাবে দাবি করে যাচ্ছে যে তারা যুদ্ধে জিতেছে, সেই জিনিসটা আর বজায় রাখতে পারবে না। সেই জন্য বারবার কিন্তু ডিলটা শেষ পর্যন্ত গিয়ে ডিলটা আর হচ্ছে না। এবং এখানে কিন্তু ইরানেরও ভূমিকা আছে, আমেরিকারও ভূমিকা আছে। ইরানের যথেষ্ট সময় আছে, ইরান এটাকে টেনে নিয়ে যেতে চায় মিড টার্ম ইলেকশন পর্যন্ত। আমেরিকা এটাকে টানতে চায় না, কিন্তু আমেরিকা কোনোভাবেই আপনার যে ডিলটা সই করতে তারা বাধ্য হবে সেটাতে তারা মানতে পারছে না। কাজে এই সমস্ত দিকে আমি বলবো যে দুইটা বিশাল যুদ্ধে দুইটা বড় বড় দেশের, আমেরিকা এবং ইসরায়েলের, প্রথমবারের মতো এরকম একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং অনেকটা আমি বলবো পরাজয় হয়েছে। তো এই অবস্থায় এসে এই সম্পর্কগুলো এখন অনেক বেশি আপনার ইম্প্যাক্টেড হচ্ছে, এবং এই অবস্থায় হয়তো বিশেষ পরিস্থিতিতে হয়তো এমন একটা জায়গায় যেতে পারে যেখানে আমেরিকা ইসরায়েল থেকে একটু হয়তো দূরে সরে আসতে পারে। কিন্তু এইটা ভুলে গেলে চলবে না, এই যে 75 বছর ধরে আপনার ইসরায়েলের অস্তিত্ব, সেটা কিন্তু আমেরিকার সমর্থনের কারণেই টিকে আছে। এবং ইসরায়েল যে জিনিসগুলো করে, আমেরিকা অনেক কিছু করতে চায় কিন্তু নিজে করতে চাচ্ছে না, সেটা কিন্তু ইসরায়েল করে দেয়। কাজে একটা সম্পূরক একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু ভুললে চলবে না। এবং এটা নেতানিয়াহুর মানে এই যুদ্ধ চালানোর জন্য তার নিজের অনেক মোটিভেশন আছে, না হলে সে নিজের জেলে থাকতো, এগুলো সবই সত্যি। কিন্তু এটাও সত্যি, আপনার মোর দ্যান 95% অফ ইসরায়েলি সিটিজেন্স, তারা কিন্তু গাজা জেনোসাইডের পক্ষে, তারা কিন্তু এটার থেকে বিরুদ্ধে না। তারাও কিন্তু এভাবেই মনে করে যে লেবাননও শেষ হয়ে যাওয়া উচিত, ইরানও শেষ হয়ে যাওয়া উচিত। এই পর্যন্ত ইসরায়েল
আপনার রাশিয়া ইউক্রেনের যতখানি টেরিটরি দখল করেছে তার থেকে বেশি টেরিটরি লেবাননের কিন্তু ইসরায়েল হুম। দখল করে রেখেছে, সেটা নিয়ে কিন্তু কোনো কথাই নেই। কাজে এইটার কতগুলো জিনিস আমরা দেখি, সামনের ড্রামা। হ্যাঁ, এটাকে আমি বলবো নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে যেটা হচ্ছে সেটা সেই সামনের ড্রামা। আমি দেখতে চাই পলিসি লেভেলের চেঞ্জ, যেখানে আমরা দেখব সত্যি আমেরিকার অর্থ, আমাদের অর্থ ইসরায়েলের আপনার অস্ত্র যোগাবে না এবং ওইখানে ওই যুদ্ধে সহায়তা করবে না, এবং সেইটার আমি তেমন কোনো আশা দেখি না। তবে এটা হতে পারে যে ইসরায়েলকে একটু সংবরণ করতে পারে, বা যেটা এখন করছে, কারণ কিংবা ওইটা লেবানন ইস্যুতে এখন কিছুটা কিছুটা হলো হ্যাঁ, লেবানন ইস্যুতে নমনীয় হবে। কিন্তু হ্যাঁ, মানে আপনি কিছুটা লাগাম টেনে ধরা। জি, হ্যাঁ, আপনি এইটুকুই, কিন্তু যেটা এর বেশি না। বলছিলেন ইরান এবং আমেরিকার ভূমিকা সম্পর্কে শান্তি চুক্তির ইস্যুতে, আমরা যদি সেখানে যাই, আমরা মার্কো রুবিও যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, একটা ইঙ্গিত করছিলেন তিনি যে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত বলে তিনি মনে করছেন। অন্যদিকে যখন তিনি কথা বলছেন যে এমনকি স্টেট অফ হরমুজ খুলে দিলেও তারা কিন্তু ইরানের উপর কোনো স্যাংশন তুলবে না। এমনিতেই এই চুক্তি নিয়ে এত অনিশ্চয়তা, সেখানে যদি এইভাবে করে আবার বলা হয় যে স্যাংশন তুলবে না, তাহলে ইরান কিসের আশায়, কিসের জন্য এই চুক্তিতে সম্মত হবে? ইরান হ্যাজ অ্যান আপার হ্যান্ড। ইরানের এই চুক্তি করতেই হবে, এখনই করতে হবে, এমন কোনো কথা নাই। ইরান স্যাংশন তুলে নিলে ইরানের টাকা চায়, কিন্তু ইরান আপনার অনেক বেশি, তারা এই হরমুজ বন্ধ করেও তারা অনেক টাকা আয় করেছে। প্লাস তাদের আমরা আরো যেটা দেখছি, তাদের আভ্যন্তরীণ অর্থনীতি এতদিন স্যাংশন থাকার পরেও আপনার অনেক ধরনের তাদের নিজস্ব তাদের টেকনোলজি এগুলো আছে। কাজে ইরানের অর্থনীতি নিয়ে আমরা যেটা শুনি যে এই যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে, সেটা মনে হয় ঠিক না। তারপরে আরেকটা জিনিস দেখেন, ইরানের সাথে 15টি দেশের বর্ডার আছে। কাজে শুধুমাত্র একটা জায়গা হরমুজ বন্ধ করলেই তাদের সব ট্রেড বন্ধ হয়ে যাবে, এটা তো হতে পারে না। যাদের 15টা দেশের সাথে বর্ডার আছে, তারা কোনো না কোনো উপায়ে স্থল পথে তারা কোনো না কোনো ট্রেডের ব্যবস্থা করবে। তারপরে অনেক দেশের ইরানের প্রতি আপনার শুধু যে প্রকাশ্য এবং প্রচ্ছন্ন সমর্থন আছে। কাজে ইরান কিন্তু যেই খারাপ অবস্থার কথা আমরা আমেরিকান মিডিয়া থেকে শুনি, সেটা কিন্তু পুরোপুরি সত্যি না, বরং ইরান এটাকে টেনে নিয়ে যেতে চাচ্ছে মিড টার্ম পর্যন্ত। হ্যাঁ, আর মার্কো রুবিও যে কথাগুলো বলছেন, তাদের যে ফ্রাস্ট্রেশন, কারণ তারা যে জিনিসটা আশা করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই ভেনেজুয়েলার মতো ইরানকে দমন করা যাবে, এখনো তারা বসে কিউবার রেজিম চেঞ্জের কথা বলছে। এটা আজকে বলেছে মার্কো রুবিও, এটা নিয়ে আলোচনা করেছে। এখনো তারা এটা চেষ্টা করছে অন্য দেশে, কিন্তু ইরানে এটা হবে না, এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু এটা মেনে নেওয়া অনেক কষ্টের, এবং যে ডিলগুলোতে করতে হবে, যে ওদেরকে যেটা বলছে যে নিউক্লিয়ার ডাস্ট, সেটা ইরান কিছুতেই এটা পুরাটা আপনার আমেরিকাতে হস্তান্তর করবে এটাতে রাজি হবে না। কিন্তু তারা কিন্তু এর আগে একদম প্রথমে যুদ্ধ যখন একদম প্রথমে যেটা পাকিস্তানে গেল, সেইখানে যে ডিলটা ছিল, তারা কিন্তু অনেক ছাড় দিতে রাজি ছিল। যত দিন যাচ্ছে ইরানের অবস্থান কিন্তু অত দৃঢ় হচ্ছে, তারা অনেক জিনিসে আপনার ছাড় দিবে না, কারণ তাদের অবস্থান আসলে অনেক বেশি শক্তিশালী আমেরিকার থেকে। জি, ডক্টর মোস্তফা সরোয়ার, মার্কো রুবিও কথা বলছিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ভূমিকা নিয়ে। মোস্তফা খামেনি কি করবেন সেটা তো আর মার্কো রুবিও কিংবা আপনার পরামর্শ কিংবা অন্য কারো পরামর্শ নিয়ে করবেন না। কিন্তু তিনি যেটা করছেন, আমি জানতে চাইছি সেটা কতটা সঠিক আছে, মানে তার পলিসিটা, টেকনিক। তিনি সর্বোচ্চ নেতা ইরানের, অর্থাৎ ইরান যে এখন এক করে রাখা নানা বিষয় নিয়ে তার বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই, যে তিনি কতটা রাইট ট্র্যাকে কাজ করছেন। আমার যেন মনে হচ্ছে যে ইরানের লিডারশিপটা কালেকটিভ লিডারশিপ, মানে যা আমরা দূর থেকে দেখছি অনেক বছর ধরে, আমাদের যে অবলোকন, তা থেকে এটা বলা যায় যে ইরানের যে পলিসিগুলো, সেটা কালেকটিভ লিডারশিপ থেকে আসছে। কাজে ইট ইজ নট অনলি মুস্তফা খামেনি, এর সঙ্গে আরো অন্যান্য ওরা জড়িত রয়েছে। কাজেই আমরা জাজ করতে পারবো না যে এটা মার্কো রুবিও যেটা বলছে মানে সেটা কতটা সঠিক। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আরো একটা ব্যাপার, যে মার্কো রুবিও তো মোস্তফা খামেনিকে তো মেরে ফেলারই চেষ্টা করছিল। হ্যাঁ, কাজেই মানে তার পক্ষে এই কথা বলা, তিনি এটা আজকে কতটা, এটা স্পষ্ট করেছেন যে মোস্তফা খামেনি বেঁচে আছেন। হ্যাঁ উনি বেঁচে আছেন, কিন্তু ওনাকে তো দারুণভাবে আহত করেছে, হুম ইনজিওর হুম। করেছে। মেরে ফেলারই প্ল্যান ছিল, ভাগ্যিস উনি বেঁচে গেছেন। কাজেই মানে এখন যদি
বলে যে ও মুস্তাফা খামেনির ইত্যাদি ইত্যাদি, এগুলো আমার মনে হয় অর্থহীন। ইরান তার নিজস্ব, যুক্তরাষ্ট্র আমরা যেমন এখানে আমাদের যেমন কি পলিসি হবে সেটা অন্য কেউ ডিকটেট করতে পারবে না। যুক্তরাষ্ট্র উইল ডিকটেট ইটস ওন পলিসি উইথ অল দ্য ইন্টারনাল স্ট্রাকচারস, মানে আমাদের যে হুম হুম বিভিন্ন হুম ব্রাঞ্চগুলো আছে সব ব্রাঞ্চগুলোর যার যার ভূমিকা তা নিয়ে আমাদের পলিসি হয়। ওকে। তেমনি আমি ইরানের অনেকটা পরিষ্কার আপনার কাছে যে ইরান আসলে তাদের মতো করে করবে এবং এটা একক মুস্তফা খামেনি নয়, একটা সংগঠিত সংঘবদ্ধ শক্তি মিলে ইরানকে পরিচালিত করছে, অনেকটা পরিষ্কার। একটু প্রসঙ্গ পাল্টে আমরা রাশিয়া চলে যেতে চাই। রাশিয়া ইউক্রেন হঠাৎ করে বড় পরিসরে হামলা, এটা কি পাল্টা হামলা বলবেন না হামলা বলবেন, মানে এটা কতদূর গড়াতে পারে বলে আপনার কাছে আশঙ্কা হচ্ছে? না, এটা পাল্টি। মানে আসলে কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন কিন্তু ওদের যেটা রিফাইনারিজ গুলো হুম। আ আক্রমণ করছে। আবার এবং একটা রিফাইনারিজ ছাত্রাবাসে গুলো মানে 22 হ্যাঁ, জনকে হত্যা করেছে। হ্যাঁ, মানে বিশেষ করে রিফাইনারিজ গুলো যে কন্টিনিউয়াসলি অ্যাটাক করে যাচ্ছে কয়েক সপ্তাহ ধরে, এটা কিন্তু রাশিয়ার যেটা অর্থনীতি সেটা ধসে পড়বে যদি এটা কন্টিনিউ হয়। তার কারণ রাশিয়ার মেইন ইনকাম, তার মেইন ইকোনমি হলো অয়েল, এবং সেখানে রিফাইনারিকে অ্যাটাক করা মানে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারই পাল্টা এরা করছে। এই যুদ্ধ আরো চলবে, প্রলম্বিত হবে। আপনাকে একটা শুভ সংবাদ দেই জি। এই ব্যাড নিউজ এর ভেতরে, হুম। যে আমার একটা কবিতার বই ইউক্রেনের যুদ্ধের উপরে লেখা, ওকে। নেম হলো সানফ্লাওয়ার উন্ডস। আপনি লক্ষ্য করেছেন যে ইউক্রেনের যে ফ্ল্যাগ তার নিচে হলো হলুদ, উপরে হলো ব্লু। ওই হলুদ কিন্তু সানফ্লাওয়ারের হলুদ, আর উপরে ব্লু হলো আকাশের নীল, উপরের নীল। এর উপরে আমার যে কবিতার বইটা সানফ্লাওয়ার উন্ডস, এটা এখানকার এক বিশ্ববিদ্যালয় গ্রহণ করেছে, আমার সঙ্গে এগ্রিমেন্ট সই হয়েছে। অনেক অনেক মানে আমার মনে হয় ১৫ কি ১৬ পৃষ্ঠার জি। টোটাল অনেক অনেক ডিটেইল লিখে অভিনন্দন আপনাকে এই করেছি। জন্য। জি। হ্যাঁ, এবং সেইজন্য আমি বলছি যে ইউক্রেন সম্পর্কে আমার কিন্তু অন্যরকম একটা ফিলিং আছে। হুম হুম কারণ আমি ওখানে দেখেছি যে যেটা মধ্যপ্রাচ্যে ইসরায়েল করছে, এখানে কিন্তু রাশিয়া একই জিনিস করছে। যে সে এখানে আক্রমণ করেছে একটা দেশকে, একটা স্বাধীন দেশকে। তারপরে তার বেশ কিছু অংশ সে দখল করে নিয়েছে এবং দখল করে নিয়ে আরো দখল করার চেষ্টা করছে। আ এটা আমি মনে করি যে মানে মানে 21st সেঞ্চুরিতে এই জিনিসগুলো তো আমরা তো দেখতে ওকে, চাই। কিন্তু এটি হচ্ছে কিন্তু দেখা 4 বছর যাচ্ছে ধরে হচ্ছে, আরো 4 এখনই বছর হচ্ছে হতে তাই। পারে সামনের দিনে। হ্যাঁ, জি। মধ্যপ্রাচ্যেও হচ্ছে, ইউরোপেও হচ্ছে। এটা খুবই দুঃখজনক। জি। এজন্য আমি মনে করি যে এই যে স্কারমিশ হচ্ছে, এটা কিন্তু মানে আপনি একে দমন করা। আরো একটা ব্যাপার বলি, যে এই যে ৪০০ না ৬০০ র মতো ড্রোন করেছে হুম। রাশিয়া, এই ড্রোনগুলো কিন্তু আবার ইরানের। এটাও আমাদের মনে রাখতে হবে। সেই ড্রোনগুলো মডিফাইড ড্রোন অফ ইরান। কাজেই এই ধরনের একটা পোলারাইজেশনস আমি কিছুতেই পছন্দ করি না। আমার মনে হয় শান্তি যত তাড়াতাড়ি আসবে সবার জন্য সেটা মঙ্গল। জি। কিন্তু আমরা যেটা আশা করব সব তো আমরা পাবো না। আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘকাল চলবে। জি। প্রফেসর ডক্টর মেহনাজ পারভেজ, আমরা আশা করলে পাবো না, অনেক বেশি সময় আমরা পাবো না, আশা করতে পারি কিন্তু পাচ্ছি না কারণ সময় দৌড়াচ্ছে। আপনার কাছে একটু জানি যে ৬টি স্টেটে যে প্রাইমারি নির্বাচন চলছে, এই নির্বাচন মধ্যবর্তী নির্বাচনের জন্য কতটা ইঙ্গিতপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ, মানে কি আবহ আসতে পারে বলে আপনার কাছে ধারণা? সবচেয়ে ইম্পর্টেন্ট তো ক্যালিফোর্নিয়া, জি। এবং ক্যালিফোর্নিয়ার প্রাইমারিটা যেটাকে বলে জাঙ্গল প্রাইমারি, হ্যাঁ। সবাই একই সাথে পার্টিসিপেট করে। হুম। তো এখন সেটাতে দেখা যাচ্ছে ২ জন ডেমোক্রেটিক এবং একজন মনে হয় রিপাবলিকান, একজন মনে হয় স্টেপ ডাউন করেছে। হুম কিন্তু খুব সম্ভবত ডেমোক্রেটই জিতবে। কিন্তু এখন কোন ডেমোক্রেটটি জিতবে, হ্যাঁ? যেমন আরেকটা হাউস রেস যেটা ন্যান্সি পেলোসির সিট নিয়ে সৈকত চক্রবর্তী, যিনি এওসির ক্যাম্পেইন ম্যানেজার ছিলেন, আরেকজন ক্যান্ডিডেট তিনি এশিয়ান একজন, উনি কাছাকাছি আছেন। কাজেই ক্যালিফোর্নিয়া তো আপনার ডেমোক্রেটদের আধিপত্য। তো আপনার এইটা ক্যালিফোর্নিয়ায় এটা খুব ইম্পর্টেন্ট হবে, কোন ক্যান্ডিডেটটি জিতবে সেটা আমাদেরকে বলে দিবে ডেমোক্রেটিক পার্টি কোন দিকে ধাবিত হচ্ছে। তো সেই যে জায়গা থেকে ইম্পর্টেন্ট, হ্যাঁ? মানে পার্টির আমার কাছে মনে হয় না কোনো রিপাবলিকান বিজয় আমরা দেখব। অ্যাকচুয়ালি আমরা সবগুলো প্রাইমারিতেই আমরা খুব সম্ভবত মানে এখন যেই আমরা ধারা দেখছি যে পোলস যেগুলো বলছে আপনার ডেমোক্রেটরা অনেক 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 ভালো করবে। কতখানি ভালো করবে এখন সেটাই হচ্ছে বিষয়। আমি টেক্সাসে এখানে জেমস ট্যালারিকো মানে এটা অনেক কাছাকাছি আছেন আপনার নাম তো ভুলে গেলাম রিপাবলিকান যে কেন আমি এই মুহূর্তে
কেন প্যাক্সটন। জি, প্যাক্সটন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো এখন অনেক কাছাকাছি আছেন। অবশ্য আমরা টেক্সাসে অনেকবার এরকম হয়েছে যে খুব কাছাকাছি এসেও যেমন বিজয় আসেনি। তো দেখা যাক কি হয়। কিন্তু মধ্যবর্তী নির্বাচনে এখন আমরা যেটা দেখছি, এখন তো জুন মাস শুরু হয়ে গেল। আপনার এই নভেম্বর পর্যন্ত আমার মনে হয় না রিপাবলিকানদের কোনোভাবে তাদের অবস্থা রিকভার করার কোনো সম্ভাবনা আছে। বরং যত দিন যাবে তাদের অবস্থা আরো খারাপ হবে। এটা আমার কাছে মনে হয়। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমরা তো এটাও দেখছি যে আবার প্রাইমারিগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প যাকে সমর্থন দিচ্ছেন, আমি ক্যালিফোর্নিয়ার কথা বলছি না কারণ সেটা জঙ্গল প্রাইমারি, কিন্তু অন্যান্য জায়গায় প্রাইমারিগুলো তো দলীয়ভাবে হচ্ছে অন্যান্য সব স্টেটে। জি, মানে হ্যাঁ, রিপাবলিকানদের সেই প্রাইমারি, কারণে শুধুমাত্র রিপাবলিকানদের প্রাইমারি হচ্ছে, সেইখানে তো প্রেসিডেন্টের সমর্থিত প্রার্থী সব জায়গায় দিচ্ছে এবং তার হ্যাঁ, বিরুদ্ধে সেই যারা করছে তারা গোহারা হারছে। তাহলে আমরা একদিকে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে বলছি, অন্যদিকে তার সমর্থনটাই ফ্যাক্টর হয়ে উঠছে। না, এটা আপনাকে বুঝতে হবে যে যে রিপাবলিকান যে প্রাইমারি নির্বাচনগুলো হয়, হুম, সেখানে যে কোর গ্রুপটা যারা খুব অ্যাক্টিভ, সবাই কিন্তু যায় না। ওখানে নাম্বার অফ ভোট অনেক কম জেনারেল ইলেকশনের চেয়ে। ওই নির্বাচনে যারা যায় তারা হলো ম্যাক্সিমাম হলো মাগা। এই মাগাটা থাকার জন্য যেটা ডোনাল্ড ট্রাম্পকে এখনো সমর্থন করছে। আমি অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম যে ওখানে একটু চির ধরেছে, কিন্তু সেটা খুবই সামান্য। এই কারণে আমরা দেখি মাগা সমর্থন যারা খুব অ্যাক্টিভ বিভিন্ন ককাস এবং অন্যান্য জায়গাতে, ওদের ভোটে ডোনাল্ড ট্রাম্পের ক্যান্ডিডেটরা, যে উনি যাকে এন্ডোর্স করেন, তারা উইন করে। কিন্তু এটার আর একটা নেগেটিভ সাইড আছে। যেমন ধরেন, যাকে সে সমর্থন করলো সে উইন করলো, কিন্তু জেনারেল ইলেকশনে সবাই তো ভোট দেবে, ইন্ডিপেন্ডেন্ট অনেক ভোটার আছে। কাজে এক্সট্রিম রাইট হুম, মাগা যদি হয়ে যায় তাহলে হয়তো ইন্ডিপেন্ডেন্ট তাকে পছন্দ করবে না। কাজে আমরা রিপাবলিকান পার্টির পয়েন্ট অফ ভিউ, যেখানে মাগারা খুবই শক্তিশালী, বিশেষ করে কোর প্রাইমারি গ্রুপ, হ্যাঁ সেখানে উনি ইনফ্লুয়েন্স করছেন। কিন্তু আগামী জেনারেল ইলেকশনে, মানে যেটা মধ্যবর্তী নির্বাচন বলি নভেম্বরে হবে, সেখানে যে রেজাল্ট কি হয় সেটা কিন্তু আমাদের জন্য অপেক্ষার বিষয়। আমরা এখনো বলতে পারবো না কোন দিকে যায়। তবে আমার যেন মনে হয়, আমি ডক্টর মেহনাজ মোমেনের সঙ্গে একমত যে এখানে হয়তো রিপাবলিকানদের রিকভারি করাটা, এই ইরানের যুদ্ধের যে ধাক্কা, সে থেকে রিকভার করা যাবে কিনা সেটা সন্দেহ। কারণ দ্রব্যমূল্য কিন্তু বেড়ে যাচ্ছে। মানে পকেট বুকে যদি গোলমাল হয়ে যায় যুক্তরাষ্ট্রের জনসাধারণের, তাহলে কিন্তু তারা মাগা হলেও কিন্তু বিদ্রোহ করে। হ্যাঁ, কাজেই মানে সবকিছু নির্ভর করবে হোয়াট ইজ গোয়িং অন, ওই ইরানের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের ইকোনমি। এ দুটা এখন এমন ভাবে ইন্টারটুয়াইন্ড, বিশেষ করে স্ট্রিট ইকোনমি, যেটা কিন্তু আপনি বাইরে যখন নিউজে দেখবেন তখন যেটা দেখছেন সেটা কিন্তু মানে মানে যেটা মানে আইপি রেভলিউশন, ইন্টেলিজেন্স ইসের রেভলিউশন। হ্যাঁ, নট দ্য রিয়েল ইকোনমি। রিয়েল ইকোনমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনাদের মূল্যবান মতামত সময়ের জন্য। আমরা আসলেই একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে পার করছি, কারণ দেশের ভিতরে বলুন, দেশের বাইরে বলুন, পুরো বিশ্বে বলুন, এক ধরনের অস্থিরতা চলছে। যুদ্ধগুলো ক্রমাগত যেখানে বন্ধ হওয়ার কথা ছিল, নতুন নতুন উইন্ডো খুলছে যেন যুদ্ধের। ইরান যুদ্ধটা সেটি লেবাননে ছড়িয়েছে এবং সামনের দিনগুলোতে অর্থনৈতিকভাবে সেটি পুরো বিশ্বকেই চরম একটা দুরবস্থার মধ্যে ফেলতে পারে বলে এর মধ্যে আভাস পাওয়া যাচ্ছে। তারপর আমরা আশাবাদী মানুষ হিসেবে হয়তো আশা প্রকাশ করছি যে দ্রুত যুদ্ধগুলো থেমে যাবে, মানুষ তার স্বাভাবিক জীবনে, আনন্দময় জীবনে ফিরবে। আপনাদের দুজনকে ধন্যবাদ দর্শকদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।